পরদিন ছেড়ে গেলাম সাইগন। ছেলেবেলার বিশ্বকোষে পড়েছিলাম এক প্রাচীন বিষ্ণু মন্দিরের কথা। বহু বছর কেউ জানত না। গজিয়ে উঠেছিল হাজার হাজার গাছপালা, শক্ত গুঁড়ি ঘিরে ধরেছিল তাকে। মেকং নদীর ওপর দিয়ে উড়ে গেলাম সেই মন্দিরের দেশে, ক্যাম্বোডিয়া। পিছনে পড়ে রইল ভিয়েতনাম। সিএম রিয়েপে আমাদের গাইডের নাম স্যারাট, বাংলায় যাকে বলে শরৎ। হোটেলে পৌঁছে লাগেজ রেখে ও আমাদের প্রথমে লাঞ্চে নিয়ে গেল, অথেন্টিক ক্যাম্বোডিয়ান লাঞ্চ। একটা বুদ্ধের মন্দির দর্শন করে সন্ধেবেলায় ওদের লোকাল ট্রান্সপোর্ট মোটোতে চেপে আমরা ডিনার খেতে গেলাম চ্যাম্পি বলে একটা রেস্টুরেন্টে। ইল্যাবোরেট স্প্রেড, তেমনি সুস্বাদু। আগের রাত থেকেই আমার জ্বর এসেছিল, কিন্তু যার জন্য বিশেষ করে আসা সেই অ্যাঙ্কর না দেখে ফিরলে আমার দুঃখের শেষ থাকতো না। তাই প্যারাসিটামল খেয়ে পৌঁছলাম অ্যাঙ্করে। খমের রাজত্বের এটা ছিল একটা হিন্দু মন্দির, কিন্তু পরে তা বৌদ্ধ মন্দিরে পরিবর্তিত হয়। Buddhist monk take here the Angkor Wat. Yes, Buddhist monk or the priest take here. After that, the monk or the priest left from the Angkor Wat. অ্যাঙ্কর বিরাট। আসল মন্দিরের চারিদিকে পরিখা কাটা, যেখানে আগে নাকি কুমির ছাড়া থাকতো। উপর থেকে দেখলে পুরো চত্বরটা এমনি লাগে। অ্যাঙ্কর মানে সিটি অফ টেম্পলস। বহু বছর আগে খমেররা এই জমজমাট শহর ছেড়ে হঠাৎই চলে যায়। কেন তা সঠিকভাবে জানা যায়নি। তারপর 200 বছর কেউ আসেনি এখানে। মস্ত গাছের গুঁড়িতে ঢেকে যায় শহর। তারপর একজন ফ্রেঞ্চ ন্যাচারালিস্ট আহি মুও পশ্চিমের প্রচার করেন। এই সেই বিষ্ণু মূর্তি যার পুজোয় দেখলাম এরা শুয়োরও দিচ্ছে। ভক্তির তো কোনো নির্দিষ্ট রূপ নেই। রোদ আর গরমে তাকাতে পারছিলাম না, তবুও ঘুরে দেখলাম অ্যাঙ্কর। আর তো আসবো না কখনো। অ্যাঙ্কর ওয়াট শেষ করে পৌঁছলাম অ্যাঙ্কর থমে। ভিয়েতনামিজ চামরা অ্যাঙ্করকে পুড়িয়ে দিয়েছিল, তাই রাজা এই ওয়ার্ল্ড সিটিটা তৈরি করেছিলেন অ্যাঙ্কর ওয়াটকে রক্ষা করার জন্য। এর দেওয়ালে নানা কারুকার্য। আগে এগুলো কেমন দেখতে ছিল তা বোঝাই যায়।
বেলা অনেক হয়েছে বলে আমরা চটপট লাঞ্চ সেরে নিলাম। মোটামুটি একই ধরনের খাবার, আর জ্বরের মুখে কিছুই খেতে ইচ্ছা করছিল না। লাঞ্চ শেষ করে আমরা পৌঁছলাম তাফরমে। ভিজুয়ালি এটাই সবচেয়ে অ্যাট্রাকটিভ, তা ভেতরে ঢোকার পর বোঝা গেল। আমার জ্বর কমছিল না, প্যারাসিটামলও শেষ হয়ে আসছে। তার মধ্যেই আমরা মাদাম বাটারফ্লাইতে খেতে গেলাম। লোনলি প্ল্যানেটে এনলিস্টেড অ্যান্ড রেকমেন্ডেড, কিন্তু ঢুকে আমরা ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না। Cheers. Okay. এটা কোথায় যাচ্ছি? ও মনে পড়েছে, টনলে স্যাপ লেকের দিকে। সিএম রিপে নামার আগে আকাশের উপর থেকে লেকটাকে দেখেছিলাম প্রায় 4 মিনিট ধরে। তার মানে কত বড় এই লেক।
ভাইরালটা ভালোই চেপে ধরেছে, তাই কখন যে সিয়াম রিপ ছাড়লাম আর কখন যে নমপেন পৌঁছলাম মনে নেই। পৌঁছাতেই জোরে বৃষ্টি শুরু হলো। বোরা বলে একজন গাইড আমাদের হোটেলে এনে তুলল। অনেক ঝগড়াঝাড়ির পর ঘর অ্যালোকেট করা হয়েছে। ঘরে ঢুকে দেখছি অমিতের জন্য অ্যালোকেট করা হানিমুন সুইট। এই হাঁস, ঘরের মধ্যেই বাথটাব, ওপেন বাথটাব। নমপেন পলপটের দেশ। কমিউনিস্ট খমের রুশ গভর্নমেন্টকে কবজা করে এই নৃশংসের থেকেও নৃশংস মানুষটি ক্যাম্পুচিয়াকে দখল করেছিলেন। পরের দিন সকালে আমাদের গাইড বোরা আমাদের দেখাতে নিয়ে গেল তুয়ল স্ল্যাং জেনোসাইড মিউজিয়াম। এখানে ভেতরে মুভি তুলতে দেয় না, তাই পলপটের এই ভয়ঙ্করতার নিদর্শনস্বরূপ কিছু স্টিল ছবি তুলে নিলাম। মানুষের কল্পনার বাইরে যদি কোনো নৃশংসতা থেকে থাকে, তা করেছিলেন এই পলপট। ক্ষমতায় আসার পর শহরের প্রাণ কেন্দ্রে একটা স্কুলকে দখল করে উনি তৈরি করেছিলেন এই টর্চার সেন্টার। এক একটি বিল্ডিং এক এক কারণে ব্যবহার করা হয়েছে। কাঁটা তার দিয়ে ঘেরা বারান্দার ধারে সারি সারি ঘর, এক এক ঘরে অত্যাচারের এক এক রকম উপকরণ, সেই সঙ্গে সার দেওয়া আঁকা ছবি, যার মধ্যে এই অত্যাচারের কথা তুলে ধরা আছে পরবর্তী জেনারেশনদের জন্য। কোথাও ওয়াটার টর্চার, হাত পা হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দেওয়া, কোথাও বেঁধে চামড়া ছিঁড়ে কাঁকড়া বিছে ছেড়ে দেওয়া, মহিলাদের প্রাইভেট পার্টস ছিঁড়ে নেওয়া, নখ চোখ উপড়ে নেওয়া। এ তো প্রাত্যহিক। এর উপর ছিল 10টা শর্ত, যার মধ্যে প্রধান হলো টর্চারের সময় চিৎকার বা কান্নাকাটি করলে অথবা কোনোভাবে নিজেকে সরাতে চেষ্টা করলে সেই মুহূর্ত থেকে টর্চারের পরিমাণ বেড়ে যাবে অনেক দূর। বহু লোক ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, গুলি খেয়ে মরেছে, এবং বাকিরা প্রায় সবাই রাতের অন্ধকারে লরি বোঝাই হয়ে পৌঁছে গিয়েছে কিলিং ফিল্ডস। দেশের 80 লক্ষ মানুষের মধ্যে প্রায় 30 লক্ষ মানুষের পলপটের হাতে মৃত্যু হয়। বাইরে বসেছিলেন 2 বৃদ্ধ ভদ্রলোক। শুনলাম এরা দুজনেই সার্ভাইভার। পলপটের নিষ্ঠুর হাত থেকে দৈব বলে পালিয়ে বেঁচেছিলেন এরা, কিন্তু দুঃস্বপ্ন হয়তো এদের আজও তাড়া করে বেড়ায়। দেখলাম কিলিং ফিল্ডস। 1975 থেকে 1979 মধ্যে 10 লক্ষ মানুষকে মেরে মাটিতে পুঁতেছিলেন পলপট চালিত কমিউনিস্ট খমের রুশ। কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে গ্রামের সভ্যতাই আসল সভ্যতা, শহুরে সভ্যতা একটি মস্ত ভুল। তাই 10 লক্ষ নিরপরাধ শহুরে মানুষ মরেছিলেন তার জন্য। সানগ্লাস পরার অপরাধে মহিলা চোখ উপড়ে নিতেও দ্বিধা করেননি তিনি।
টাইটানিক বলে একটা রেস্টুরেন্টে লাঞ্চে ঢুকলাম। যদি জ্বরের ফলে মুখটা তেতো না হয়ে থাকতো তাহলে আরও জমিয়ে খাওয়া যেত। খেয়ে দেই আবার টনলে স্যাপ আর মেকং রিভারে সানসেট ক্রুজের জন্য হাঁটা দিলাম। মেকং প্রকাণ্ড নদী। চায়না, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া আর ভিয়েতনাম এই 6টা দেশের মধ্যে দিয়ে মেকং বইছে। বাতাস খেতে খেতে সন্ধে হয়ে গেল। রাতে হোটেলের টেরেসে আগে প্যারাসিটামল এবং তারপরেই লং আইল্যান্ড আইস টি খেতে খেতে দেখি মেকংয়ের উপর ফায়ার ওয়ার্ক শুরু হলো। রাজার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান আছে, তারই প্রস্তুতি। সকাল হতে আমরা পৌঁছলাম ওয়াটনম টেম্পল। এখানে এরা খাঁচায় পাখি আটকে রাখে আর পয়সা দিয়ে কেউ যদি এদের ছেড়ে দেয় তাহলে তাদের নাকি পুণ্য হয়। পুণ্যের জন্য নয়, রবীন্দ্রনাথের 2 পাখির কথা মনে করে আমরা সব ছেড়ে দিলাম। পরে বুঝেছিলাম এরা বারবার পাখিগুলোকে ধরে আনে আর লোকের পয়সায় তারা আবার ছাড়া পায়। মোটমাট এটা একটা ব্যবসা। পরের ডেস্টিনেশন সিলভার প্যাগোডা আর রয়্যাল প্যালেস। ততক্ষণে আমার মাথা দিয়ে ধোঁয়া উঠছে। জ্বর নিয়ে প্যাগোডা আর প্যালেস দেখতে দেখতে আধমরা হয়ে গেছি। ক্যাম্বোডিয়া দেখা শেষ। সেই রাতেই ব্যাংককে উড়ে গেলাম আমরা। আমাদের ক্লাবের বন্ধুরা সবাই ওখানে ছুটি কাটাচ্ছে। ওদের সাথে দেখা হবে ভেবে জ্বরটর কোথায় উড়ে গেল। কিন্তু এক্সাইটমেন্টে আরও একটা বিশেষ কারণ ছিল, যেটা মুংলি আর বুবা তখনও জানতো না। সারপ্রাইজ। হোটেল অ্যাম্বাসাডারের লবিতে পৌঁছেছি আর কে? শানু কাকা? ঘরে করে কোনো রকমের খেতে যেত। উল্টো দিকে অপূর্ব। নিনা আমাদের গাইড। সে কথার থেকে হাসে বেশি। মুংলির ফ্লোটিং মার্কেট দেখার খুব ইচ্ছা ছিল, তাই প্রথমেই আমরা সেখানে পৌঁছলাম।
আমি লাঞ্চে অর্ডার দিলাম আমার ফেভারিট তমখা, বাকিরা যার যা ইচ্ছা। ক্যাম্বোডিয়াতে নেমেই আমার জ্বর এসেছিল, নমপেনে সবচেয়ে বেশি বেড়েছিল। ওই দেশ ছাড়তেই জ্বর উধাও। ওই মৃত্যুর শহর নমপেন আমার সহ্য হয়নি হয়তো। লাঞ্চ শেষ করে আবার টেম্পল দর্শন শুরু হলো। পরদিন ট্রেনে চেপে পৌঁছে গেলাম চাটুচাক। ওখানে গরমে ভাজা ভাজা হয়ে শানুর কথা মতো খেতে গেলাম টনি রোমাসে। তারপর দিনও সারাদিন ব্যাংকক ঘুরে ফাইনাল কেনাকাটা সেরে অনেক রাতের ফ্লাইট ধরা হলো। আমাদের বন্ধুদের সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল, ফোনে কথাও হলো, কিন্তু কার্যকারণবশত দেখা হলো না। কলকাতায় ফিরে এসেছি কিছুদিন হলো। এখানে এখন এসে পড়েছে বর্ষা। আমার ঘরের জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আমি। ভিজে যাচ্ছে আমার শহর কলকাতার শরীর ও মন। রবি ঠাকুরের সুর চলে আসছে ঠোঁটে, আর মনে পড়ছে দুটো দেশের কথা। এখানে আকাশ নিংড়ে অঝোর ধারায় জল পড়ছে, আর যখন হ্যানয়ে নেমেছিলাম শরীর নিংড়ে ঝরঝর করে ঝরছিল ঘাম। ভিয়েতনামে সবুজ মাটি আর নীল আকাশকে ঝলসে দিয়ে একরঙা করে দিয়েছিল কাঠ ফাটা রোদ। যে কদিন ছিলাম কোনো বৃষ্টি নেই, 40 ছোঁয়া তাপমাত্রা। রবিবাবু কার্পণ্য করেননি। তাই ভ্রমণ শেষে লাভের ঝুলিও রাহুর মতো গ্রাস করবে সেই কষ্ট, তেমনটাই ভেবেছিলাম। কিন্তু না, সেই লাভের ঝুলিতে দেবতা অলক্ষ্যে শান্তি ভরে দিয়েছিলেন বিদায়ের বেলায়। বলেছিলেন, নিয়ে যাও, নিয়ে যাও অমূল্য ধন। অগ্নি যাকে দহন করতে পারে না, বায়ু যাকে শুষ্ক করতে পারে না, অস্ত্র যাকে ছেদন করতে পারে না, এবং ক্লেদ যাকে কালিমা লিপ্ত করতে পারে না, অক্ষয় থাকে ইতিহাসের পাতায়। নিয়ে যাও সেই পৃথিবীর ইতিহাস, সেই মানুষের ইতিহাস, হোচিমিনের অবদান, পলপটের অত্যাচার,
খমের রাজত্বের ঐতিহ্য, আমার অতি যত্নে লালিত পালিত সেই ইতিবৃত্ত। শোনালাম সেই কাহিনী, আমাদের দেখা ইতিহাসের দুই ফলক, ভিয়েতনাম আর ক্যাম্বোডিয়া। Imagine there's no heaven. It's easy if you try. No hell below us. Above us, only sky. Imagine all the people living for today. Imagine there's no countries. It isn't hard to do. Nothing to kill